হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি ইন বেঙ্গলি। দেখো, তোমরা সকলেই জানো যে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে কিন্তু গ্রুপ সি আর গ্রুপ ডি পদে নিয়োগের নোটিফিকেশন প্রকাশিত হয়ে গেছে। ফর্ম ফিল আপের ডেটও কিন্তু প্রকাশিত হয়ে গেছে। তো তোমরা সবাই আমাকে রিকোয়েস্ট করেছিলে যে গ্রুপ সি আর গ্রুপ ডি এর জন্য স্কুল সার্ভিস কমিশনের জিকে আর কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে ক্লাস করানোর জন্য। তাই কিন্তু আজকে থেকে আমাদের জিকে আর কারেন্ট অ্যাফেয়ার্স স্পেশালি কিন্তু WBSSC বা স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি আর গ্রুপ ডিকে টার্গেট করে কিন্তু আজকে থেকে ক্লাস শুরু হচ্ছে। যেহেতু আজকের প্রথম দিনের ক্লাস, তাই আমরা 2017 সালে যখন এই এক্সামটা, অর্থাৎ যে স্কুল সার্ভিস কমিশনের যে লাস্ট এক্সামটা হয়েছিল গ্রুপ সি আর গ্রুপ ডি পদে, সেটা কিন্তু 2017 সালে হয়েছিল। তো সেইটারই কিন্তু আমরা আজকে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনটা প্রথম দিনে আলোচনা করব। ঠিক আছে, তাহলে চলো শুরু করি। দেখো, আজকের প্রথম প্রশ্ন কি বলেছে জিকে থেকে, যে জেপিইজি একটি চিত্র ফাইল ফরম্যাট। এই জেপিইজির সম্পূর্ণ রূপ কি? জয়েন্ট প্রকাশ, ঠিক আছে, জয়প্রকাশ এনার্জি গ্রুপ, জয়েন্ট ফটোগ্রাফিক এক্সটেনশন গ্রুপ, জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্টস গ্রুপ, নাকি অপশান ডি কী বলছে, জয়েন্ট প্রোগ্রাম ফর ইকোলজিক্যাল গোল। তো এই যে দেখো, সবার প্রথমে তোমাদেরকে বলে রাখি, এই যে জেপিইজি আছে এটা কিন্তু একটা ছবি বা ফটোর কিন্তু একটা গ্রুপ। ঠিক আছে, দেখবে তোমরা কিন্তু অনেক সময় যখন ফর্ম ফিল আপ করতে যাবে বা যখন তোমরা এই স্কুল সার্ভিস কমিশনেরই ফর্ম ফিল আপটা করবে, ঠিক আছে, এসএসসির গ্রুপ ডি, WBSSCর গ্রুপ সি আর গ্রুপ ডির জন্য যখন তোমরা ফর্ম ফিল আপ করবে, তখন তোমাদেরকে দেখবে বলবে একটা এক্সটেনশন দিয়ে দেয় ফটোর, যে তোমাদেরকে কিন্তু এই যে এত জেপিইজি ফরম্যাটে তোমাদের ফটোটা হতে হবে আর এটা কিন্তু এত কেবির মধ্যে রাখতে হবে। তো সেই যে জেপিইজি আছে তার সম্পূর্ণ রূপ কি? তার সম্পূর্ণ রূপ কিন্তু হয়ে যাচ্ছে জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্ট গ্রুপ। ঠিক আছে, জেপিইজির সম্পূর্ণ কথা কিন্তু হয়ে যাচ্ছে জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্ট গ্রুপ। নেক্সট দেখব আজকে 2 নম্বর কোশ্চেন কি বলেছে, যে রামসার সাইট কথাটি কিসের সাথে সম্পর্কযুক্ত। তো তোমরা কিন্তু এই রামসার যে সাইট আছে, সকলেই কিন্তু এই রামসার সাইটের সাথে পরিচিত। তো এই যে রামসার সাইটটা আছে এটা কিসের সাথে সম্পর্কযুক্ত? জলাভূমি, তৃণভূমি, অরণ্যভূমি, নাকি উপত্যকা? তো সঠিক অ্যান্সার কী হবে? দেখো, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে এটা কিন্তু জলাভূমির সাথে সম্পর্কযুক্ত। ঠিক আছে, যেরকম সুন্দরবনকে কিন্তু আমরা একটা রামসার সাইটের মধ্যে বলতে পারি। ঠিক আছে, তার কারণ কি? তার কারণ ওখানে কিন্তু তোমার হচ্ছে একটা আর্দ্রভূমি। রামসার সাইট মানে কিন্তু হচ্ছে একটা আর্দ্রভূমি। ঠিক আছে, এখন বর্তমানে ভারতে কতগুলো আর্দ্রভূমি বা কতগুলো এরকম জলাভূমি আছে সেটা তোমরা আমাকে কমেন্ট করে জানাবে, বা কতগুলো রামসার সাইট আছে, কতগুলো জলাভূমি রামসার সাইটের মধ্যে পড়ছে সেটা তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। নেক্সট প্রশ্ন দেখব আজকে 3 নম্বর প্রশ্ন কি বলছে, হিমোগ্লোবিনের কাজ কি? অক্সিজেন পরিবহন করা, ব্যাকটেরিয়া ধ্বংস করা, অ্যানিমিয়া প্রতিরোধ করা, শক্তি ব্যবহার করা। দেখো, আমি কিন্তু আবারও বলছি, এটা কিন্তু 2017 সালে যেবার তোমাদের এই স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি আর গ্রুপ ডি পদের লাস্ট পরীক্ষা হয়েছিল সেটারই কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। তোমরা চাইলে চেকও করতে পারো। ঠিক আছে, যেহেতু আজকে ক্লাস 1 প্রথম দিনের ক্লাস, তাই তোমাদেরকে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনটা করাচ্ছি যাতে তোমাদের আইডিয়া হয়ে যায় যে কোন লেভেলে তোমাদের কোশ্চেনটা আসে। ঠিক আছে, কোশ্চেন কিন্তু একেবারে খুব কঠিন হয় না, সিজিএল লেভেলের কোশ্চেন কিন্তু এখানে হয় না। যেহেতু এখানে তোমার হচ্ছে এই যে পরীক্ষাটা আছে এটা 10 পাস আর 8 পাসের এক্সামিনেশন, তাই এখানে কিন্তু কোশ্চেন যথেষ্ট সোজা হয়, জাস্ট কিন্তু তোমাদের প্র্যাকটিসটা বেশি করে করতে হবে। তো দেখো কি বলেছে, হিমোগ্লোবিনের কাজ কি? অক্সিজেন পরিবহন করা, ব্যাকটেরিয়া ধ্বংস করা, অ্যানিমিয়া প্রতিরোধ করা, নাকি শক্তি ব্যবহার করা। তো সঠিক অ্যান্সার কী হবে? দেখো, আমাদের রক্তে যে হিমোগ্লোবিন থাকে সেই হিমোগ্লোবিনের কাজ কিন্তু হয়ে যাচ্ছে অক্সিজেন পরিবহন করা। ঠিক আছে, আমাদের শরীরের প্রত্যেকটা সেল বা প্রত্যেকটা কোষে অক্সিজেন পরিবহন করা, এটাই কিন্তু হিমোগ্লোবিনের প্রধান কাজ। নেক্সট দেখব আজকে 4 নম্বর কোশ্চেন কি বলেছে, দেখো, ভিটামিন এর অভাবে কোন রোগ হয়? তো তোমাদের তো এই সমস্তগুলো নখদর্পণে হওয়ার কথা। যারা আমার সাথে RRB গ্রুপ ডি এর ক্লাস করো তাদের জন্য তো এই কোশ্চেনগুলো খুবই সোজা কোশ্চেন, একদম জলভাত কোশ্চেন বলা যেতে পারে। তো ভিটামিন এর অভাবে কোন রোগ হয়ে থাকে? রাতকানা, রিকেট, স্কারভি, নাকি চুল পড়া? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হয়ে থাকে, যেটাকে কি বলি আমরা? যেটাকে কিন্তু আমরা ইংলিশে বলে থাকি নাইট ব্লাইন্ডনেস ডিজিজ। ঠিক আছে, কি বলি আমরা এটাকে কিন্তু আমরা বলি নাইট ব্লাইন্ডনেস। আচ্ছা, এই যে ভিটামিন এ আছে, এই ভিটামিন এর সম্পূর্ণ রূপ কি? তো মনে রাখবে, এই ভিটামিন এর সম্পূর্ণ রূপ কিন্তু হয়ে যাচ্ছে, মানে সম্পূর্ণ নাম, সায়েন্টিফিক নাম যেটা, সেটা কিন্তু হয়ে যাচ্ছে রেটিনল। আচ্ছা, রিকেট কোন ভিটামিনের অভাবে হয়ে থাকে? রিকেট কিন্তু যে ভিটামিন ডি আছে সেই ভিটামিনের ডি অভাবে হয়ে থাকে। স্কারভি কোন ভিটামিনের অভাবে হয়ে থাকে? এটা কিন্তু ভিটামিন সি এর অভাবে হয়ে থাকে। নেক্সট দেখব আজকের 5 নম্বর কোশ্চেন কি বলেছে, মানুষের শরীরে মোট হাড়ের সংখ্যা কত? দেখো, এইরকমই কিন্তু কোশ্চেন আসে তোমাদের গ্রুপ সি আর গ্রুপ ডি
ডাব্লিউবি ওয়েস্ট বেঙ্গলের যে স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি আর গ্রুপ ডি পদে নিয়োগের জন্য কিন্তু এইরকমই কোশ্চেন আসে। তোমরা চাইলে কিন্তু দেখতে পারো, তোমাদেরকে আমি টেলিগ্রামে পিডিএফটাও দিয়ে দেবো, ঠিক আছে? তাহলে তোমরা বুঝতে পারবে যে হচ্ছে একদম অফিসিয়াল ওদের যে এসএসসির যে অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু ওটা ডাউনলোড করা, তোমাদেরকে আমি ওটা দিয়ে দেবো। দেখবে এইরকমই কিন্তু কোশ্চেন আসে, জাস্ট কিন্তু তোমাদের প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? মানুষের শরীরে মোট কতগুলো হাড়ের সংখ্যা আছে? তো আমরা সকলে জানি এটা কিন্তু হয়ে যাবে 206টা হাড়ের সংখ্যা আছে। নেক্সট প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন, আজকে 6 নম্বর কোশ্চেন। মাউন্ট এভারেস্ট কোথায় অবস্থিত? ভারতে অবস্থিত, চীনে অবস্থিত, নেপালে অবস্থিত, নাকি ভুটানে অবস্থিত? তো খুব সোজা একটা কোশ্চেন, আমরা সকলেই জানি যে মাউন্ট এভারেস্ট আছে, ঠিক আছে? সেই মাউন্ট এভারেস্ট কোথায় অবস্থিত? এই মাউন্ট এভারেস্ট কিন্তু নেপালে অবস্থিত, ঠিক আছে? এটা কিন্তু নেপালে অবস্থিত। মাউন্ট এভারেস্টের উচ্চতা তোমাদেরকে জিজ্ঞাসা করতে পারে, উচ্চতা কত? উচ্চতা কিন্তু হচ্ছে 8,848.86 মিটার, ঠিক আছে? এটা কিন্তু মাউন্ট এভারেস্টের উচ্চতা, নোট ডাউন করতে পারো তোমরা চাইলে। নেক্সট দেখব, পরবর্তী প্রশ্ন কি বলেছে, পৃথিবী দিবস কবে পালন করা হয়? দেখো পৃথিবী দিবস মানে কি? পৃথিবী দিবস মানে কিন্তু হয়ে যাচ্ছে আর্থ ডে, ঠিক আছে? তো এই যে আর্থ ডে আছে, এই আর্থ ডে কবে সেলিব্রেট করা হয় সেটা কিন্তু জিজ্ঞাসা করেছে। 5ই জুন, 22শে এপ্রিল, 16ই সেপ্টেম্বর, নাকি 12ই মে? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে আর্থ ডে প্রত্যেক বছর কিন্তু 22শে এপ্রিল পালন করা হয়ে থাকে, ঠিক আছে? এটাকে কিন্তু অনেকে বসুন্ধরা দিবসও বলে থাকে, ঠিক আছে? পৃথিবী দিবসের পরিবর্তে কিন্তু অনেক সময় তোমাদেরকে কোশ্চেন যদি ঘুরিয়ে করা হয় তাহলে বসুন্ধরা দিবসও দিতে পারে, সেক্ষেত্রেও কিন্তু 22শে এপ্রিলই সঠিক অ্যান্সার হবে। আচ্ছা, এবার এই 5ই জুন কী পালন করা হয়? 5ই জুন কিন্তু পরিবেশ দিবস পালন করা হয়, ঠিক আছে? 5ই যে জুন আছে এখানে কিন্তু পরিবেশ দিবস পালন করা হয়। 16ই সেপ্টেম্বরে কী পালন করা হয় সেটা তোমরা আমাকে কমেন্টে জানাবে, এটা তোমাদের জন্য একটা HW থাকলো, ঠিক আছে? যে 16ই সেপ্টেম্বরে আমরা কোন দিন পালন করে থাকি এটা তোমরা আমাকে কমেন্টে জানাবে। নেক্সট দেখব আজকের 8 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত কোন সংরক্ষিত অরণ্য পশ্চিমবঙ্গে অবস্থিত নয় বলেছে? কিন্তু কোশ্চেনটা একদম লাস্ট অবধি পড়তে হবে। অবস্থিত নয় বলেছে, গরুমারা, মানস, তারপরে কি বলেছে, সুন্দরবন বলেছে, আর চাপড়ামারি বলেছে। তো সঠিক অ্যান্সার কী হবে? দেখো এটাকে কিন্তু আমরা অপশান এলিমিনেশনের মাধ্যমে করতে পারি। দেখো এই যে চাপড়ামারি আছে এটা কিন্তু পশ্চিমবঙ্গে আছে, এটা পশ্চিমবঙ্গের কোন রাজ্যে আছে এটা তোমরা আমাকে কমেন্টে জানাবে, ঠিক আছে? এটা তোমরা আমাকে কমেন্টে জানাবে। আচ্ছা, পশ্চিমবঙ্গের কোন রাজ্যে বলেছি, এটা পশ্চিমবঙ্গের কোন জেলায় আছে, ঠিক আছে? একটু কারেকশান করবে, একটু বলতে ভুল হয়ে গেছে। এটা পশ্চিমবঙ্গের কোন জেলায় আছে সেটা তোমরা আমাকে কমেন্টে জানাবে। আচ্ছা, সুন্দরবন কোথায় আছে? সুন্দরবনও কিন্তু পশ্চিমবঙ্গে আছে, পশ্চিমবঙ্গের কিন্তু সাউথ 24 পরগনাসে কিন্তু কি আছে? সুন্দরবন আছে। আচ্ছা, গরুমারা কোথায় আছে? জলদাপাড়া গরুমারা আমরা কিন্তু শুনেছি অভয়ারণ্য, ঠিক আছে? গন্ডারের জন্য বিখ্যাত, এটাও কিন্তু পশ্চিমবঙ্গে আছে। একমাত্র যেটা পশ্চিমবঙ্গে নেই সেটা কোনটা? সেটা কিন্তু হচ্ছে এই মানাস, যেটা সেটা এটা কোথায় আছে? এটা কিন্তু আসামে অবস্থিত, ঠিক আছে? এটা কিন্তু পশ্চিমবঙ্গে নেই, এটা কিন্তু আসাম রাজ্যে অবস্থিত। নেক্সট দেখব আজকের 9 নম্বর কোশ্চেন কি বলেছে, ঝুম কি একটি লোকনৃত্য, একটি নদীর নাম, একটি উপজাতি, নাকি একটি চাষাবাদের পদ্ধতি? তো এই যে ঝুম, এটা কি? এটা কিন্তু হয়ে যাচ্ছে একটা চাষাবাদের পদ্ধতি, ঠিক আছে? অর্থাৎ পাহাড়ের ধাপ কেটে যে চাষ করা হয় সেটাকে কিন্তু ঝুম চাষ বলা হয়। অনেকে কিন্তু এটাকে ধাপ চাষও বলা হয়, ঠিক আছে? অনেকে কিন্তু এটাকে ধাপ চাষও বলে থাকেন। নেক্সট দেখব পরবর্তী প্রশ্ন কি বলেছে, আজকে 10 নম্বর কোশ্চেন, যে এলোরার গুহা কোথায় অবস্থিত? এক কথায় বলতে গেলে যে এলোরার যে গুহাটা আছে বা এলোরার যে মন্দিরটা আছে সেটা কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশে, তামিলনাড়ুতে, মহারাষ্ট্রে, নাকি উত্তরপ্রদেশে? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে এই যে এলোরা গুহা, এলোরা যে কেভস, এটা কিন্তু মহারাষ্ট্রে অবস্থিত, ঠিক আছে? আচ্ছা, এই যে এলোরা যে কেভটা আছে এটা কোন রাজারা বানিয়েছিল? এটা অনেক সময় কোশ্চেন আসতেই পারে, ঠিক আছে? তো এটা কারা বানিয়েছিল? এরা কিন্তু যে রাষ্ট্রকূট যে বংশ ছিল সেই রাষ্ট্রকূট বংশ কিন্তু বানিয়েছিল এই এলোরা টেম্পেল, ঠিক আছে? এলোরার যে কৈলাসনাথ মন্দির সেটা কিন্তু রাষ্ট্রকূট বংশ বানিয়েছিল। নেক্সট দেখব, নেক্সট কি বলেছে আজকের 11তম কোশ্চেন, মানুষের কোষে কতগুলি ক্রোমোজোম থাকে? তো আমাদের যে ক্রোমোজোম সংখ্যা, আমাদের প্রত্যেকটা সেলে কতগুলো করে ক্রোমোজোম আছে? 44টা, 48টা, 46টা, নাকি 23টা? তো সঠিক অ্যান্সার কী হবে? দেখো এখানে কিন্তু 46টা ক্রোমোজোম থাকে, ঠিক আছে? 46টা ক্রোমোজোম থাকে, এটাকে কিন্তু 23 জোড়া, এইভাবেও কিন্তু পরীক্ষাতে চলে আসতে পারে যে 23 জোড়া ক্রোমোজোম থাকে। আচ্ছা, এইবার এই যে 46টার মধ্যে 44টা কি আর বাদ বাকি তোমার হচ্ছে দুই যে জোড়া আছে, ঠিক আছে? 2 জোড়া কি? দেখো এই যে 2 জোড়া আছে এটাকে কিন্তু আমরা সেক্স ক্রোমোজোম বলে থাকি, ঠিক আছে? আর এগুলোকে কি বলা হয়? এগুলোকে কিন্তু অটোজোম বলা হয়ে থাকে, ঠিক আছে? এগুলোকে কি বলা হয়? অটোজোম বলা হয়, ঠিক আছে? নেক্সট দেখব পরবর্তী প্রশ্ন, আজকের 12তম কোশ্চেন কি বলেছে, যে আলফ্রেড নোবেল
কোন জিনিসটা আবিষ্কার করেছিলেন? এক্স রে, ডিজেল ইঞ্জিন, ডিনামাইট নাকি ডায়নামো? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে ডিনামাইট। এই ডিনামাইট আবিষ্কার করেছিলেন কিন্তু আলফ্রেড নোবেল। আর মনে রাখবে, এই ডিনামাইট আবিষ্কারের পর তিনি সরকার থেকে যে প্রদত্ত অর্থ পেয়েছিলেন সেটাকে কিন্তু কোথায় রেখেছিলেন? সেটাকে কিন্তু তিনি সুইডেনের যে সুইডিশ ব্যাংক আছে, সবার প্রথম ইনি কিন্তু সুইডেনের লোক ছিলেন, সেখানে রেখেছিলেন। আর প্রত্যেক বছর কিন্তু তার পাওয়া সেই ডিনামাইট আবিষ্কারের অর্থ থেকে প্রত্যেক বছর যে ইন্টারেস্ট হয় সেখান থেকেই কিন্তু প্রত্যেক বছর নোবেল প্রাইজ দেওয়া হয়। ঠিক আছে, তো অনেক সময় কোশ্চেন আসতেও পারে নোবেল প্রাইজটা কার নামে দেওয়া হয়? নোবেল প্রাইজটা কিন্তু এই আলফ্রেড নোবেলের নাম অনুসারে দেওয়া হয়ে থাকে। নেক্সট দেখব আজকের 13তম কোশ্চেন, ভিক্টোরিয়া জলপ্রপাত কোথায় অবস্থিত? রাশিয়াতে অবস্থিত, অস্ট্রেলিয়াতে অবস্থিত, আফ্রিকাতে অবস্থিত নাকি ব্রাজিলে অবস্থিত? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে এটা আফ্রিকা মহাদেশে অবস্থিত। যে ভিক্টোরিয়া যে জলপ্রপাতটা আছে, ভিক্টোরিয়া যে জলপ্রপাতটা আছে এটা কোথায় অবস্থিত? এটা কিন্তু আফ্রিকাতে অবস্থিত। কোন নদীর ওপরে এটা অবস্থিত? এটা কিন্তু যে জামবেজি নদী আছে, ঠিক আছে, যে জামবেজি নদী আছে সেই জামবেজি নদীর ওপরে কিন্তু ভিক্টোরিয়া জলপ্রপাতটা অবস্থিত। নেক্সট দেখব আজকের 14তম কোশ্চেন, বাতাসে সর্বাধিক পরিমাণে উপস্থিত গ্যাস কোনটা? আমাদের যে এয়ার অর্থাৎ বাতাসে সর্বাধিক পরিমাণে কোন গ্যাস উপস্থিত থাকে? অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন নাকি কার্বন ডাইঅক্সাইড? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে বাতাসে সবথেকে পরিমাণে কিন্তু থাকে নাইট্রোজেন। নাইট্রোজেন কিন্তু প্রায় 78% থাকে, ঠিক আছে। তারপরে সবথেকে বেশি কোনটা থাকে? অক্সিজেন। অক্সিজেন কিন্তু প্রায় 21% থাকে। আর বাদবাকি যেটুকুর মধ্যে কিন্তু তোমার হচ্ছে বাদবাকি যেটুকু পড়ে থাকছে তার মধ্যে কিন্তু 0.03% কে আছে? কার্বন ডাইঅক্সাইড আছে, জলীয় বাষ্প, আর কিন্তু নিষ্ক্রিয় গ্যাসগুলো অবস্থান করছে। নেক্সট দেখব আজকের 15তম কোশ্চেন, যে সিএনজির সম্পূর্ণ রূপ কী? ঠিক আছে, সিএনজির সম্পূর্ণ রূপ কী? কনভার্টেড ন্যাচারাল গ্যাস, কন্ডাক্টেড ন্যাচারাল গ্যাস, তারপরে কি বলেছে? কনডিউসড ন্যাচারাল গ্যাস নাকি কম্প্রেসড ন্যাচারাল গ্যাস? তো সঠিক অ্যান্সার কী হবে? এটাও কিন্তু তোমাদের অনেকবার করিয়েছি জিকের ক্লাসগুলোতে। তো সিএনজির সম্পূর্ণ রূপ কিন্তু হয়ে যাচ্ছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, ঠিক আছে। ন্যাচারাল গ্যাসকে কিন্তু এখানে কম্প্রেস করা হয়, আর এটা কিন্তু একটা বায়োফিউল হিসেবে কাজ করে, ঠিক আছে, এটা কিন্তু বায়োফিউল হিসেবে কাজ করে। নেক্সট দেখব আজকের পরবর্তী প্রশ্ন কি বলেছে। দেখো, এবার আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের টপিকে ঢুকে যাচ্ছি। দেখো, এই যে কারেন্ট অ্যাফেয়ারগুলো আছে, এই কারেন্ট অ্যাফেয়ারগুলো কিন্তু 2017 সালের লাস্ট যেবার পরীক্ষা হয়েছিল সেইবারের কারেন্ট অ্যাফেয়ার্স। এখানে কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে কিন্তু তোমরা জিকেই পাবে মোস্টলি, ঠিক আছে। তো এগুলোকে তোমরা স্ট্যাটিক জিকে আকারেও পড়তে পারো, ঠিক আছে। এগুলোকে কারেন্ট অ্যাফেয়ার্স আর বলা যাবে না, এগুলোকে কিন্তু তোমরা স্ট্যাটিক জিকে আকারেও পড়তে পারো, ঠিক আছে। দেখো, প্রথম প্রশ্ন কি বলছে? ভারতের প্রথম পারমাণবিক শক্তি সম্পন্ন আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র বা আইসিবিএম, ঠিক আছে। আইসিবিএম মানে কি? ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল, ঠিক আছে। এই যে দেখো আইসিবিএম যে কথাটা লেখা আছে, এটা সম্পূর্ণ কথা কি? ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল, যেটাকে আমরা ক্ষেপণাস্ত্র বলি বা মিসাইল বলে থাকি, ঠিক আছে। তো এই যে ভারতের প্রথম পারমাণবিক শক্তি সম্পন্ন, যেটা কিন্তু নিউক্লিয়ার পাওয়ার্ড, তো সেটা কোনটা? সেটা কিন্তু হয়ে যাচ্ছে অগ্নি-5, ঠিক আছে। অগ্নি-5 কিন্তু হচ্ছে ভারতের প্রথম নিউক্লিয়ার পাওয়ার্ড বা নিউক্লিয়ার ফিউলড আন্তঃমহাদেশীয় অর্থাৎ ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল, ঠিক আছে। নেক্সট দেখব পরবর্তী প্রশ্ন আজকের 17তম কোশ্চেন কি বলেছে? বৃহস্পতি গ্রহকে প্রদক্ষিণকারী নাসার মহাকাশযানটির নাম কি? সবার প্রথমে তোমাদেরকে জানতে হবে এই নাসা কোন সংস্থা। নাসা কিন্তু একটা আমেরিকান সংস্থা। আমেরিকার যে স্পেস এজেন্সি সেটাকে কিন্তু নাসা বলা হয়। নাসার ফুল ফর্মও কিন্তু পরীক্ষায় জিজ্ঞাসা করতে পারে। নাসার ফুল ফর্ম কিন্তু হচ্ছে ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন, ঠিক আছে। এটা কিন্তু নাসার ফুল ফর্ম, যেটা কিন্তু আমেরিকার স্পেস এজেন্সি। ভারতের কি? ভারতের কিন্তু হচ্ছে ইসরো, যেটাকে আমরা ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন বলে থাকি। তো এই যে নাসা আছে, নাসা কিন্তু বৃহস্পতি গ্রহকে প্রদক্ষিণ করার জন্য একটা মিশন পাঠিয়েছিল। তো সেই মিশনটার নাম কি? সেই মিশনটার নাম কিন্তু হচ্ছে জুনো মিশন, ঠিক আছে। মিশনটার নাম কি? মিশনটার নাম কিন্তু হচ্ছে জুনো। এবার দেখো, গ্যালিলিও, ইউরোপা, এগুলো কি? এগুলো কিন্তু যে বৃহস্পতির উপগ্রহ, ঠিক আছে। বৃহস্পতির যে ন্যাচারাল স্যাটেলাইট, এগুলো কিন্তু বৃহস্পতির উপগ্রহ, ঠিক আছে। নেক্সট দেখব আজকের 18তম কোশ্চেন কি বলেছে? যে 13ই আগস্ট 2014 সালে পরিকল্পনা কমিশনের পরিবর্তে গঠিত কোন প্রতিষ্ঠান? মানে আগে ভারতে যে 5 ইয়ার প্ল্যানটা ছিল, পরিকল্পনা কমিশন মানে কিন্তু সবসময় বুঝতে হবে যে 5 ইয়ার যে প্ল্যানটা ছিল, এই 5 ইয়ার প্ল্যানের পরিবর্তে বর্তমানে কি রয়েছে। দেখো, এই যে 5 ইয়ার প্ল্যান রয়েছে, এই 5 ইয়ার প্ল্যানের পরিবর্তে কিন্তু 2015 সালে কি গঠিত হয়েছে? 2015 সালে কিন্তু কি গঠিত হয়েছে? নীতি আয়োগ গঠিত হয়েছে, ঠিক আছে। নীতি আয়োগ
আয়োগ গঠিত হয়েছে। এবার দেখো এখানে কিন্তু তোমরা কোথাও নীতি আয়োগের নামটা দেখতে পাচ্ছ না। তো মনে রাখতে হবে এই যে নীতি আয়োগ আছে, এই নীতি আয়োগের ফুল ফর্মটাই কিন্তু তোমাদের এখানে দিয়েছে। নীতি আয়োগের ফুল ফর্ম কি? ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া, এটাই কিন্তু নীতি আয়োগের ফুল ফর্ম, আর এটাই কিন্তু তোমাদের এখানে দিয়েছে। ঠিক আছে, তো নীতি আয়োগ কবে গঠিত হয়েছিল? নীতি আয়োগ কিন্তু 2015 সাল থেকে এনফোর্স হওয়া শুরু হয়েছিল। ঠিক আছে, নেক্সট দেখব পরবর্তী প্রশ্ন। আজকের 19তম প্রশ্ন কি বলেছে যে 26শে নভেম্বর 2014 সালে 18তম সার্ক শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? দেখো সবার প্রথমে তো এখানে বলেছে সার্ক, ঠিক আছে, SAARC। সার্কের পুরো কথা কি? সার্কের পুরো কথা কিন্তু হচ্ছে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। এটা কত সালে গঠিত হয়েছিল? এটা কিন্তু 1985-এ গঠিত হয়েছিল। যার হেডকোয়ার্টার কোথায় আছে? যার হেডকোয়ার্টার কিন্তু নেপালের কাঠমান্ডুতে আছে। ঠিক আছে, তো দেখো এই যে এটা কিন্তু তখনকার সময় অর্থাৎ 2017 সালের কারেন্ট অ্যাফেয়ার্স ছিল। বর্তমানে এটাকে আমরা স্ট্যাটিক জিকে আকারে পড়তে পারি। তো মনে রাখবে এই যে কনফারেন্সটা হয়েছিল এটা কিন্তু কাঠমান্ডুতেই হয়েছিল, অর্থাৎ এর যে হেডকোয়ার্টার সেই হেডকোয়ার্টারেই কিন্তু হয়েছিল। নেক্সট দেখব পরবর্তী প্রশ্ন, আজকের 20তম কোশ্চেন। সর্বশেষ গঠিত ভারতীয় রাজ্য কোনটা? এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। আমরা জানি ভারতে মোট কতগুলো রাজ্য আছে? ভারতে কিন্তু মোট 28টা রাজ্য আছে। ঠিক আছে, আর 8টা কিন্তু ইউনিয়ন টেরিটরি আছে। তো এই 28তম রাজ্য কোনটা? 28তম রাজ্য কিন্তু হয়ে যাচ্ছে তেলেঙ্গানা। ঠিক আছে, কোথায় আছে তেলেঙ্গানা? এই যে তেলেঙ্গানা। তেলেঙ্গানা কত সালে গঠিত হয়েছিল? এটা কিন্তু 2014 সালে গঠিত হয়েছিল। ঠিক আছে, 2014 সালে কিন্তু 2 জুন তারিখে তেলেঙ্গানা ভারতের 28তম রাজ্য। তখনকার সময় 29তম ছিল, তার কারণ তখন জম্মু কাশ্মীর অ্যাড ছিল। বর্তমানে জম্মু কাশ্মীর তো ইউনিয়ন টেরিটরি করে দেওয়া হয়েছে। তো 28তম বললে কিন্তু তেলেঙ্গানায় সঠিক অ্যান্সার হবে। ঠিক আছে, নেক্সট দেখব আজকের 21তম কোশ্চেন কি বলেছে যে রজার ফেডারার কোন খেলার সাথে যুক্ত? তো স্পোর্টস থেকেও কিন্তু তোমাদের কোশ্চেনটা দিয়েছে। দেখো এখানে কিন্তু নামেই এগুলো কারেন্ট অ্যাফেয়ার্স, এগুলো কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের পরিবর্তে আমরা বলতে পারি স্ট্যাটিক জিকে। ঠিক আছে, সেটাকে কিন্তু এরা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবে দিচ্ছে। হয়তো 2017 সালে রজার ফেডারার কোনো একটা টুর্নামেন্টের সাথে যুক্ত ছিলেন। ঠিক আছে, সেই কারণের জন্য কিন্তু দেখো কারেন্ট অ্যাফেয়ার্সের তুলনায় কিন্তু এটা বেশি স্ট্যাটিক জিকে মনে হচ্ছে। তো আমরা সকলে জানি রজার ফেডারার কোন খেলার সাথে যুক্ত? রজার ফেডারার কিন্তু লন টেনিস বা টেনিসের সাথে সম্পর্ক যুক্ত। ঠিক আছে, লন টেনিস বা টেনিসের সাথে সম্পর্ক যুক্ত। নেক্সট দেখব পরবর্তী প্রশ্ন, আজকের 22তম কোশ্চেন কি বলেছে যে আপেক্ষিকতার তত্ত্ব কার দ্বারা প্রকাশ করা হয়েছিল? আচ্ছা, আপেক্ষিকতা মানে কি? আপেক্ষিকতা মানে কিন্তু হচ্ছে রিলেটিভিটি। ঠিক আছে, রিলেটিভিটি, যেটাকে আমরা কোন ফর্মুলা দিয়ে বুঝি? E=mc²। আর E=mc² মানেই কে? মানেই কিন্তু হয়ে যাচ্ছে আইনস্টাইন। ঠিক আছে, তো এই যে আপেক্ষিকতার যে সূত্র এটা কে দিয়েছিল? এটা কিন্তু আইনস্টাইন দিয়েছিল। নেক্সট দেখব আজকে 23তম কোশ্চেন কি বলেছে মৈত্রী এক্সপ্রেস 2 কোন দুটি শহরের মধ্যে চলে? কলকাতা থেকে ঢাকা, কলকাতা থেকে খুলনা, কলকাতা থেকে বরিশাল, নাকি কলকাতা থেকে রাজশাহী? তো এই যে কোশ্চেনটা আছে এটা কিন্তু তোমাদের জন্য আমি হোমওয়ার্ক দিলাম। ঠিক আছে, এইটা কিন্তু তোমাদেরকে কমেন্টে জানাতে হবে যে এই যে মৈত্রী যে এক্সপ্রেস 2টা আছে এটা কোন দুটি শহরের মধ্যে চলে। ঠিক আছে, এটা কিন্তু তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। নেক্সট দেখব আজকের 24তম কোশ্চেন কি বলেছে তেলেঙ্গানা রাজ্য কত সালে গঠিত হয়েছিল? তো একটু আগেই তোমাদেরকে বলে দিলাম কত সালে গঠিত হয়েছিল। ভারতের 28তম নবগঠিত রাজ্য কোনটা? তেলেঙ্গানা 2014 সালে গঠিত হয়েছিল। নেক্সট দেখব 25তম কোশ্চেন কি বলেছে ভারতের জাতীয় পাখি কি? এগেইন কিন্তু একটা ইজি কোশ্চেন, এরকমের কোশ্চেনই কিন্তু আসে। তোমাদেরকে আবারও বলছি এগুলো কিন্তু একদম প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। তোমরা চাইলে আমি দিয়েই দেবো তোমাদের টেলিগ্রাম গ্রুপে, কিন্তু একদম তোমরা যদি WBSSCর যে ওয়েবসাইটে যাও সেখানে কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের মধ্যে তোমরা এটাই পেয়ে যাবে, এই পিডিএফটাই কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, নেক্সট দেখব 26তম কোশ্চেন কি বলেছে কোন ভারতীয় নেতা 2014 সালে মরণোত্তর ভারতের সর্বোচ্চ সম্মান ভারতরত্ন পেয়েছিলেন? বল্লভভাই প্যাটেল, মৌলানা আবুল কালাম আজাদ, গোপীনাথ বরদলৈ, নাকি মদন মোহন মালব্য? তো এই যে কোশ্চেনটা আছে এটাও কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাবে। ঠিক আছে, এটাও কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাবে, এটাও কিন্তু তোমাদের জন্য HW থাকছে। ঠিক আছে, যদিও কিন্তু এটা অনেক পুরনো একটা কারেন্ট অ্যাফেয়ার্স। বর্তমানে কিন্তু যে ভারতরত্ন পুরস্কার সেটারও কিন্তু তোমাদেরকে ক্লাস করানো আছে। তো এটা কিন্তু 2014 সালের কথা বলছে এখানে, তো তোমরা কিন্তু আমাকে এটা কমেন্টে জানাবে। নেক্সট দেখব পরবর্তী প্রশ্ন কি বলেছে 27তম কোশ্চেন ভারতের 13তম প্রধান বন্দর কোনটি হবে? পোর্ট ব্লেয়ার, পারাদ্বীপ, তারপরে কি বলেছে NIM, নাকি কোচি? তো সঠিক অ্যান্সার কি হবে? দেখো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে এটার কিন্তু হয়ে যাবে সঠিক অ্যান্সার পারাদ্বীপ। ঠিক আছে, পারাদ্বীপ কিন্তু এটা সঠিক অ্যান্সার হবে। নেক্সট দেখব আজকের 28তম কোশ্চেন যে আনন্দমঠ উপন্যাসের রচয়িতা কে?
মধুসূদন দত্ত, স্বামী বিবেকানন্দ, নবীনচন্দ্র সেন নাকি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়? তো খুব সোজা একটা কোশ্চেন। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কিন্তু আনন্দমঠের রচয়িতা। এখান থেকে কিন্তু আমাদের যে জাতীয় গান যেটাকে আমরা বন্দে মাতরম বলি সেটা কিন্তু গ্রহণ করা হয়েছে। আর এটা সর্বপ্রথম কোন অধিবেশনে গাওয়া হয়েছিল? 1886 সালের যে কলকাতা অধিবেশন হয়েছিল সেই কলকাতা অধিবেশনে কিন্তু এইটাকে সবার প্রথম গাওয়া হয়েছিল। ঠিক আছে, এই যে গানটা। নেক্সট দেখব পরবর্তী প্রশ্ন কি বলেছে। আজকের 29তম কোশ্চেন, কোন দেশে গ্রীষ্মকালে বড়দিন বা ক্রিসমাস পালন করা হয়ে থাকে? তো গ্রীষ্মকালে ক্রিসমাস বা বড়দিন কোন দেশে পালন করা হয়ে থাকে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে অস্ট্রেলিয়া। ঠিক আছে, অস্ট্রেলিয়াতে কিন্তু পালন করা হয়ে থাকে গ্রীষ্মকালে ক্রিসমাস। তার কারণ অস্ট্রেলিয়া কিন্তু দক্ষিণ গোলার্ধে অবস্থিত, সেই কারণের জন্য কিন্তু ওদের যে ক্রিসমাস যেটা আসে সেটা কিন্তু গরমকালে আসে। একটা জিনিস একটু কারেকশন করবে, এটা আমি কত বললাম? এটা আমি 1886 বলেছি। ঠিক আছে, এটা 1886 নয়, এটাকে 1896 করে নাও। ঠিক আছে, এটাই কিন্তু সঠিক অ্যান্সার হবে। নেক্সট দেখব আজকের লাস্ট কোশ্চেন কি বলেছে, যে মহেঞ্জোদারোর ধ্বংসাবশেষ কে আবিষ্কার করেছিলেন? জন মার্শাল, দয়ারাম সাহানি, রাখালদাস বন্দ্যোপাধ্যায় নাকি বিবি লাল? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে রাখালদাস বন্দ্যোপাধ্যায়। রাখালদাস বন্দ্যোপাধ্যায় কিন্তু 1922 সালে মহেঞ্জোদারোর যে ধ্বংসাবশেষ সেটা কিন্তু আবিষ্কার করেছিলেন। আর এই যে দয়ারাম সাহানি, এটা ইনি কি আবিষ্কার করেছিলেন? ইনি কিন্তু যে হরপ্পা সভ্যতা, যেটা হরপ্পা সভ্যতার যে ধ্বংসাবশেষ সেটা কিন্তু 1921 সালে এই দয়ারাম সাহানি আবিষ্কার করেছিলেন। তো আজকে এই অবধি ছিল। দেখো আজকে আমি শুধুমাত্র যেহেতু প্রথম দিনের ক্লাস সেই জন্য শুধুমাত্র 2017 সালের যে গ্রুপ সি এর যে পরীক্ষাটা হয়েছিল, ঠিক আছে, সেই গ্রুপ সি এর যে 30টা কোশ্চেন অর্থাৎ জিকে আর কারেন্ট অ্যাফেয়ার্স মিলে যে 30টা কোশ্চেন সেটাই কিন্তু নিয়ে এসেছি। এরপর থেকে পরদিন কিন্তু আমরা প্রথম কয়েকদিনে কিন্তু যে প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলো আছে সেগুলোকে কমপ্লিট করব। এর পরের দিন আমি যে গ্রুপ ডি যেটা আছে অর্থাৎ গ্রুপ ডি এর যে কোশ্চেনগুলো আছে সেগুলোকে একবারে নিয়ে আসবো। ঠিক আছে, এইভাবে প্রথমে তোমাদের জিকে ক্লাস শুরু হয়েছে, জিকে আর কারেন্ট অ্যাফেয়ার্স, এরপরে কিন্তু তোমাদের অঙ্ক আর ইংরাজি দুটোরই কিন্তু ক্লাস করানো হবে। ঠিক আছে, তো আজকে এই অবধিই ছিল। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রেখো যাতে ভিডিও ছাড়লে সবার প্রথম নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। এছাড়া চাইলে আমাদের চ্যানেলটাকে বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারো যাতে তারাও কিন্তু এই যে প্রিপারেশনটা নেওয়ার সুযোগ পায়। তো 16 তারিখ থেকে কিন্তু 16ই সেপ্টেম্বর থেকে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে। সবাই তাড়াতাড়ি ফর্ম ফিল আপ করে প্রিপারেশনে মন দাও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।